पधारो हमारे देश, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। बरसने लागी बदरिया रूम झूम के, बरसने लागी बदरिया रूम झूम के, रूम झूम रूम झूम रूम झूम के, बरसने लागी बदरिया रूम झूम के, बरसने लागी। तोरे नैना की लागी कटार सजनी, चैन पावे न मनवा हमार सजनी, चैन पावे न मनवा हमार सजनी। तोर नैना नैना रे तोर नैना की लागी कटार सजनी। pani sa pani sa re ga re sa re pa ga re ni sa sa ni pa ba ga re sa sa ni pa ba ga re sa sa ni pa ba ga re sa va ta pi ganavatim bhajegam va ta pi ganavatim bhajegam sa re ga sa re ga sa ga re sa ni pani sa re ga re sa ni pa ga re va ta pi ganavatim bhajegam। নমস্কার। প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগে আখার ভারতীয় বিভিন্ন ভাষায় বিভিন্ন লেখক সাহিত্যিকের সঙ্গে ভাষাগুলি প্রসারের যে উদ্যোগ নিয়েছেন আখর তারই একটি। পূর্ব পশ্চিম ভারতবর্ষের একটি বিশিষ্ট নাট্যদল পূর্ব পশ্চিম প্রভা খৈতান ফাউন্ডেশন এবং আখরের পক্ষ থেকে এই দায়িত্বটি নিয়েছে এই লেখকদের সঙ্গে, নাটককারদের সঙ্গে, গীতিকারদের সঙ্গে, যারা বাংলা ভাষায় চর্চা করেন তাদের সঙ্গে একটা পরিচিতি তৈরি করার, দর্শকদের, পাঠকদের। এই অনুষঙ্গে আমরা এর আগে যেগুলো করেছিলাম, কয়েকটি ভার্চুয়াল প্রোগ্রাম করেছিলাম, আজকে যেমন করছি শেষেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে, শ্রীজাতর সঙ্গে, ব্রাত্য বসুর সঙ্গে, এবং তারপরে আমরা যখন অতিমারির প্লাবনের একটু ভাটা পড়েছিল তখন আমরা সুবোধ সরকার, প্রখ্যাত কবি, নাট্য ব্যক্তিত্ব, নাটককার মনোজ মিত্রের সঙ্গে আমরা এই আখরের পূর্বাঞ্চল বাংলা ভাষার কাজটি করেছিলাম। আসলে পূর্ব পশ্চিম নাট্যদল কেন এই কাজটি করছে? থিয়েটার যেহেতু সমস্ত শিল্প কলাগুলির একটি সমগ্র উপাদান তৈরি করে, সেই জন্য পূর্ব পশ্চিমকে যখন আমাদের এই প্রস্তাবটি দেয়া হয় এই সর্বভারতীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তখন আমরা তা সানন্দে গ্রহণ করি। তা আজকে আমাদের এই অনুষ্ঠানের অতিথি হচ্ছেন প্রচেত গুপ্ত। আমি প্রচেত গুপ্তকে আহ্বান করছি আজকের অনুষ্ঠানে। নমস্কার, স্বাগত প্রচেত। এবং প্রচেতের সঙ্গে কথা বলবেন আরেক তরুণ লেখক সমীক ঘোষ। সবাই নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, সমীক ঘোষকে আমি আহ্বান করছি। সমীক প্রচেত গুপ্তর সঙ্গে কথা বলবেন
আমি প্রচিত মানে পরিচয় এর আগে আমি প্রচিত মানে আগে লেখকদের যে পরিচয় দিয়েছি, মানে এরা আমার সবাই জানেন যে তাদের এক সন্নিষ্ঠ পাঠক হিসেবে প্রত্যেকের বই আমি মানে শীর্ষেন্দু দাস, সুজাত, সুবোধ, মনোজ মিত্র সবাইকারই আমি একটি অনুরক্ত পাঠক, এবং অবশ্যই আজকের অতিথি প্রচেত গুপ্তর। প্রচেত লেখার আঙিনায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা দারুণ ঘা মেরেছেন এবং আমাদের দরজা জানলাগুলোকে হাট করে খুলে দিয়েছেন, এবং তার ফলেই ওইখানে আইনা প্রচেত শিশু সাহিত্যিক হিসেবে এবং বড়দের কাছেও সমানভাবে আদৃত। এবং আমার ভাবতে অবাক লাগে, তার লেখা শুরু হওয়ার পরে পরেই তরুণ মজুমদার তার লেখা নিয়ে শুরু করেছে। শেখর দাস নেকলেস করেছেন ছবি নিয়ে, তার গল্প নিয়ে নাটক হয়েছে, আমাদের নাট্য বন্ধুরা নাটক করেছেন, এবং তার এই এখন যে যাতায়াত সেটা একটা বৈচিত্র্যপূর্ণ যাতায়াত। তিনি ইতিমধ্যেই অজস্র পুরস্কারে ভূষিত হয়েছেন, এবং প্রচেত মানে লেখার ব্যাপারে আমার মনে হয় যথেষ্ট সাবধানী। এবং আরেকটা কথা বলতে হয় যে প্রচেত পিতৃদেব এবং মাতৃদেবী মানে দুজনেই আর কি খুবই বিদগ্ধ। একজন আমার মাস্টারমশাই ক্ষেত্রগুপ্ত মশাই, আর জ্যোৎস্না গুপ্ত তার মাতা। এটা মানে এটা এদের একটা পরম্পরা আছে, মানে এই পড়াশুনো এবং এর মধ্যে পরম্পরা, সেই পরম্পরাকে আমি আমাদের কৃতজ্ঞতা জানাই। আর শ্রমিক একজন নবীন লেখক। শ্রমিক ইতিমধ্যে যুবা একাডেমি পুরস্কার পেয়েছে। আমার হাতের কাছে শ্রমিকের একটি বই রয়েছে, সেটা পড়ছি, আরো দুটি বই সংগ্রহ করতে পেরেছি, এটা আমার ভাগ্য। যাই হোক, আমি আমার দিক থেকে কথা বাড়াবো না। আমি শ্রমিককে অনুরোধ করবো প্রচিতের সঙ্গে আজকের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে। আমি এদের দুজনকে আন্তরিক শুভেচ্ছা জানাই, প্রভা কৈতান ফাউন্ডেশন, আখর এবং পূর্ব পশ্চিম নাট্য দলের পক্ষ থেকে। আরেকটি কথা আমার বলা প্রয়োজন, আজকের এই অনুষ্ঠানটির আমাদের মিডিয়া পার্টনার হচ্ছে আনন্দবাজার ডিজিটাল, আনন্দবাজার.com এই অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার। তা আমি আনন্দবাজার পত্রিকা কে, আখর এবং প্রভা কৈতান ফাউন্ডেশনকে পূর্ব পশ্চিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শ্রমিককে বলছি যে আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য সুস্বাগতম প্রচেত গুপ্ত এবং শ্রমিক ঘোষ। অসংখ্য ধন্যবাদ সৌমিত্রদা, অসংখ্য ধন্যবাদ। প্রভা কৈতান ফাউন্ডেশন এবং পূর্ব পশ্চিমকে অসংখ্য ধন্যবাদ। প্রচিতদার সঙ্গে দীর্ঘদিন ধরেই আলাপ। প্রচিতদা এই মুহূর্তে বাংলা ভাষার একজন অন্যতম প্রধান লেখক, অন্যতম বলবো না, হয়তো বাংলা ভাষার প্রথম 2-3 জন লেখকের মধ্যে একজন। তো প্রচিতদার সাথে অবশ্য আমার একটা অন্যরকম ভাবে আলাপ আছে, এবং প্রচিতদা সবসময় প্রতিনিয়তই প্রচিতদার কাছে নানা রকম পরামর্শ, বকাবকি সমস্ত কিছুই পাই। প্রচিতদা, আমি একটু শুরু করার আগে একটু সহজভাবেই শুরু করি। আপনার নামটা প্রচেত খুবই একটা আনকমন নাম, আমরা যাকে বলি। প্রচেত শব্দটার অর্থ কি? সৌমিত্রদাকে ধন্যবাদ। সৌমিত্রদাকে তখন বলতে পারিনি। পূর্ব পশ্চিম, প্রভা কৈতান ফাউন্ডেশন, আখর যারা আমাকে ওখানে ডেকেছেন, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। শ্রমিককে আমি বহুদিন থেকে চিনি, শ্রমিককে নানাভাবে চিনি, মানে এইভাবে আমার মুখেও প্রশ্ন করবে, মুখোমুখি বসে এভাবে চিনিনি। আমি ওকে বকুনি দেওয়া এবং একজন খুব যথার্থ এই সময়ের খুব তরুণ গুরুত্বপূর্ণ লেখক, গদ্যকার হিসেবে ওকে আমি জানি। আর এমনি অনেক গল্প সল্প হয়। ওকে আজকে আমি প্রথম শুভ জন্মদিন জানাই। ওর আজকে শুভ জন্মদিন, সবার সামনে বলে দিই। আর ওকে এই কথাও বলি যে কিছু করেন না, তো আমাদের ইনফর্মাল আলোচনা আড্ডা এরকম তো হবেই। আর শ্রমিক আজকে এমন একটা সুযোগ পেয়েছে আমাকে ধরবে, যে কথা লুসিকে ওর বলা হয়নি, যেটা ওর সাম্প্রতিকতম বই লুসিকে যে কথা বলা হয়নি, আমার ধারণা ও কিছু কিছু তার কথা আমাকে বলে দেবে। তাই জন্য শ্রমিক এরকম একটা পরিকল্পনা সে নিশ্চয়ই করেছে বলে আমার ধারণা। প্রচেত নাম নিয়ে আমার একটু বলা আছে, ছোট বাচ্চাদের, আমি যখন খুব ছোট ছিলাম, আমার যমজ ভাইয়ের নাম, যমজ ভাই প্রয়াত হয়েছেন, তার নাম পুষ্কর, প্রচেত পুষ্কর যমজ ভাই। তো আমাদের নিত্য নৈমিত্তিক কাজই হতো, যার সঙ্গে দেখা হতো, সে স্কুলে হোক, খেলার মাঠে হোক, আত্মীয় স্বজন মহলে হোক, প্রত্যেকে জিজ্ঞেস করতেন প্রচেত মানে কি।
মানে একদম জীবনটা ঝালাপালা হয়ে গিয়েছিল মানে বলতে বলতে বলতে। বিশ্বাস করো ছোটবেলায় আমি মানে মানে আমার দেখলেই ভয় করতো, এক্ষুনি জিজ্ঞেস করবে প্রচুর মানে কি, খুব রাগারাগি করতাম বাবার কাছে মায়ের কাছে, কি এমন নাম রেখেছো মানে বলতে হবে। তো যাই হোক বাবা বুঝিয়েছিলেন ঠিক আছে, নাম তো বাবা দিয়েছেন, বিরাট এরম নাম তা ভাবাই যায় না। প্রচলিত মানে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে আছে না, কি সুন্দর মালা তুমি পরিয়াছ গলে হে প্রাচেতস সমুদ্র, এই প্রাচেতস থেকে প্রচেত, প্রচেত থেকে সমুদ্র। মানে আমার মানে আমি যা জানি আমার মানে হচ্ছে প্রচেত আক্ষরিক মানে, আর এমনি মানে কাজের দিক থেকেও তো একটা নামের মানে থাকে, মানে যার কিছু হলো না আর কি। আমার নামের মানে ধরা যেতে পারে যার কিছু হলো না। এই নামটা কে রেখেছিলেন? বাবা? বাবা বাবা মা দুজনে কেউ আলাদা করে কখনো দাবি করেননি বলে বলতে পারবো না কে রেখেছিলেন। বাবা মা দুজনেই মনে হয় আলোচনা করে রেখেছিলেন আমার ধারণা। কিন্তু যেহেতু মাইকেল মধুসূদন দত্ত, সেহেতু আমার নিজের ধারণা বাবার রাখাই সুযোগই বেশি। তো আপনার বাবার প্রসঙ্গে যখন কথা হচ্ছে, আপনার বাবা বাংলা ভাষার একজন কিংবদন্তি, হ্যাঁ, ক্ষেত্রগুপ্ত। তো এবং মাও এক শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, জ্যোৎস্না গুপ্ত। আপনি এমন একটি পরিবারে বড় হয়েছেন যে সময় আপনি দেখছেন যে বাংলা ভাষার মধ্যে সেই সময়কার সমস্ত উল্লেখযোগ্য লোকেরাই বোধহয় আপনাদের বাড়িতে যাতায়াত করছে ইত্যাদি প্রভৃতি। ছোটবেলা থেকে একটা খুব পড়াশোনার পরিমণ্ডলে আপনি বড় হয়েছেন। তো এই যে ছোটবেলা থেকে এই পরিমণ্ডলে বড় হওয়া, এর মধ্যে এর থেকেই কি লেখক হওয়ার বাসনা জন্মালো, লেখালেখি করার বাসনা জন্মালো? শ্রমিক বলে রাখি, সত্যি বলতে বসেছি সন্ধেবেলা, মিথ্যে কথা বল, আর তোমার সঙ্গে যখন বসেছি মিথ্যে বলাটাও ঠিক হবে না। মানে ছোটবেলায় এত বেশি পড়াশুনোর পরিমণ্ডল পেয়েছি, প্রথম সুযোগে আমি পড়াশুনো থেকে পালিয়েছি। আমার ভাই দাদা এরা কিন্তু প্রচুর পড়াশুনো করা মানুষ, ভাই খুব অনেক পড়াশোনা করেছেন, দাদাও প্রচুর পড়াশুনো করা মানুষ। আমি প্রথমেই পড়াশুনো থেকে পালিয়েছি। তারপরে আমার পরিবারে যারা এসছেন তারাও সব প্রচুর পড়াশুনো করার মানুষ, কিন্তু আমি দেখলেই পালিয়েছি। পালিয়েছি বলে পালাবার একটা পথ বলতে পারো লেখালেখি। বাবা মার যে পড়াশুনোর পরিমণ্ডল ছিল সেটা অনেক একাডেমিক, মানে সত্যি কথার পড়াশুনো, কোট আন কোট পড়াশুনো, লেখাপড়া। আমারটা তো নিজের মনের প্রাণের ভাব, বিশ্বাস, দেখেছি ঘটনা, খানিকটা যা দর্শন, তখন তো দর্শন বুঝিনি, এখনো বুঝি না, তার প্রকাশ আমার লেখালেখি। আমার লেখালেখির সঙ্গে খুব বেশি যে তেমন মানে সেই অর্থে সেই ধরনের পড়াশুনোর যুক্ত তা নয়। আমার পিতৃদেবের অসংখ্য বই, সবই প্রবন্ধের পড়াশুনোর উপর বই। আমি অনেকেরই বই, শুধু আমার পিতৃদেবের কথা বলছি কেন, আসলে এইটা থেকে পড়াশুনোয় বাবা মায়ের পড়াশুনোর কাছ থেকে যেটা পেয়েছিলাম, যদি সময় দাও অনুমতি দাও একটা ছোট্ট গল্প বলি, যে থেকে আমাকে লেখায় আমি মানে উদ্ভাসিত। আমাদের তো অনেক বই ছিল, বই আর তাক, সবার বাড়িতে, তোমাকেও দেখছি প্রচুর বই তাক, আমাদের প্রচুর বই আর তাক ছিল, যে বাড়িতে আমরা থাকতাম এক সময় পুরনো বাড়িতে। তো অনেক যেরকম থাকে আর কি পড়াশোনা দুজনের লোক, তাও একটা আমাদের জন্য একটা একদিন থেকে একটা ছোট বেটে খাটো আলমারি, আমাদের ঠেলা গাড়ি করে, তখন সব ঠেলা গাড়ি ভ্যান রিক্সা এরকম সব আসতো, এলো কাঁচ দিয়ে বসানো। আমরা জিজ্ঞেস করলাম আবার কিসের আলমারি, মা বললো এটা বইয়ের আলমারি। বলে এত বইয়ের আলমারি, তখন আমরা ছোট ক্লাস 5-6 পড়ি, দু ভাই যমজ ভাই একসাথে। বললো না, এটা শুধু তোমাদের বই থাকবে। আমাদের এত স্কুলের বইয়ের মধ্যে ঢুকবে, কান্না পেয়ে যাবো। না, স্কুলের বাইরের বই থাকবে। এই বইটা হলো আমাদের প্রথম, আমাদের গল্পের, উপন্যাসের, বিজ্ঞানের, রূপকথার, পত্রিকার, অনুবাদের বইয়ের একটি আলমারি। বলতে পারো বাবা মা, পরিবার, বিশ্বাস, কে অনুপ্রেরণা লেখালেখির, আমার এখন মাঝে মাঝে মনে হয় ওই আলমারিটা ছিল আমার লেখালেখির অনুপ্রেরণাটা, যেটা অবশ্যই আমার বাবা মা আমাকে উপহার দিয়েছিলেন আমাদের। এই প্রসঙ্গে আরেকটা কথা বলছি, আমি জানি যে আপনি খুব ছোটবেলা থেকেই বাংলা ভাষার আরেকজন কিংবদন্তি প্রতিম লেখক সন্দীপন চট্টোপাধ্যায়ের সঙ্গে, তাকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, আপনি তাকে লিখতেও দেখেছেন, যদি একটু গল্প বলেন আমাদের। অনেককেই দেখেছি, তার মধ্যে একজন সন্দীপন চট্টোপাধ্যায় আমার আত্মীয়, খুব নিকট আত্মীয়জন। উনি আমার মেসোমশাই, আমরা লাল মেসোমশাই বলতাম। লাল মাসি আমার মায়ের একেবারে শুধু বোন ছিলেন না, খুড়তুতো বোন ছিলেন না, একেবারে বন্ধুর ওপর। মানে মা টেলিফোনে কথা বলছি, মানে দীর্ঘক্ষণ 1 ঘন্টা হয়তো ক্রেডল ফোনে আমার লাল মাসির সঙ্গে কথা বলছেন। হ্যাঁ, লাল মেসোমশাইকে আমি লিখতে দেখেছি,
মেসোমশাইয়ের সঙ্গে আমি একসঙ্গে কিছুদিন আজকালে চাকরিও করেছি। মেসোমশাইকে আমি, এখন আমার কোনো অসুখ নেই যে উপন্যাস, খুব গুরুত্বপূর্ণ উপন্যাস সন্দীপন চট্টোপাধ্যায় সবাই জানেন, সেই উপন্যাস আমার মামার বাড়িতে বসে একসময় আমি দেখেছি। আমার মামার বাড়ি একদম বড়নগরে, মামার বাড়ি রতনবাবু রোডে, ওপর থেকে গঙ্গা দেখা যায়, সেই যে ঘর থেকে গঙ্গা দেখা যায় সে ঘর থেকে বসে আমি দেখেছি লালমেশ্বর সেই উপন্যাস লিখছেন, আমরা গেলে হয়তো নেমে এসে গল্প করলেন, চাটা খেলেন। ফলে বাড়িতেও, আমার বাড়িতে অজস্র দিন থেকেছেন, আমরা একসঙ্গে বেরিয়েছি, আমরা একদম আত্মীয়, খুবই আমাদের ক্লোজ কাছাকাছি। ফলে তাকে আমরা নানাভাবে দেখেছি, তার আলোচনা শুনেছি, লিখতে তো দেখিয়েছি, তার কাজও শুনেছি। আমার পিতৃদেবের সঙ্গে সন্দীপ মানে মামাবের সময় সে দীর্ঘক্ষণ নানা রকম সাহিত্য আলোচনা করতে শুনতে, অনেক ক্লোজ। আপনি এই যে বইয়ের পরিবেশ ছিল, এত লোককে দেখছেন, আমি মানে ক্ষেত্রগুপ্তর বা পরিবার, ফলে সবাইকেই মোটামুটি আপনি দেখছেন, কিন্তু আপনি একটা খুব মজার কথা লিখেছিলেন আপনার লেখালেখি শুরু হওয়া নিয়ে, যে আপনি নাকি বাংলায় পরীক্ষায় খুব কম নম্বর পেয়েছিলেন এবং সেই রাগ থেকে আপনি লেখালেখি শুরু করেন। এইটা কি সত্যি কথা? না, বাংলা পরীক্ষা কেন, সব পরীক্ষাতেই কম নম্বর পেয়েছি। ওখানে তখন হয়তো লিখতে হয়েছে, লিখেছি। সব পরীক্ষাতেই খুব কম নম্বর পেতাম, তো বাংলাতেও খুব কম নম্বর পেতাম। প্রত্যেকবারই ভাবতাম বাংলা পরীক্ষায় খুব বেশি নম্বর পাবো, আমি পেতাম না। এটা কিন্তু যিনি পরীক্ষক তার দোষ নয়, আমার পড়াশোনার দোষ আর আমার জ্ঞানের অভাব, তার থেকে কম নম্বর। যারা বেশি নম্বর পায় অনেক বড় ব্যাপার। আর সত্যি কথা বলতে সব বিষয়ে নম্বরটা খুব ঠিক মতো হয় বলে আমি, এখানে বলা উচিত হবে কিনা জানি না, আমি বিশ্বাস করি সবসময় পরীক্ষার নম্বরই সবটা বিচার হয় না বলেই আমার ধারণা। হয়তো ফর্মুলা মিললে হয়, ফর্মুলার বাইরে যেটা আমি মনে করছি যে শ্রমিক এই গল্পটা কিরম লিখেছে, 10-এ কত নম্বর দেব, আমি মনে করলাম 10-এ আমি দেবো 4। আর সৌমিত্র মিত্র তিনি হয়তো পড়ে বললেন 10-এ আমি দেবো 8। এটা একটা অঙ্কের ক্ষেত্রে বা বিজ্ঞানের ক্ষেত্রে সুবিধে, মানে এইটা কোনো সুযোগ নেই। ফলে লেখকরা বা এই বাংলা ইংরেজি ভাষার পরীক্ষার্থীরা, তাদের মাঝে মাঝে ঠকে যাওয়ার চান্স থাকে। তো যাই, সেটা অন্য প্রসঙ্গ, সেটা সিস্টেমের প্রসঙ্গ, সেটা বাইরে যাওয়া যাবে না। লেখার আমি লিখেছি যে ঠিক সেই জন্য নয়, ওটা হয়তো সহজ করে মজার ছলে বলেছি। আমি নিজে লিখেছি, আমি না লিখে কোনো উপায় ছিল না, আমি আর ঠিক অন্য কিছু তেমন পারতামও না। কি করি মানে পারতাম না, তো একটা কিছু করতে চাই, তাই লিখেছি। সবাই যা করে না লিখে পারে না বলেই লেখে, লিখতে বাধ্য হয়। শুধু লেখকরা কেন, চিত্রকরও তাই, একজন অভিনেতাও তাই, একজন নাটককারও তাই, একজন যন্ত্রীও তাই। না লিখে পারা যায় না, না গেয়ে পারা যায় না, না বাজিয়ে পারা যায় না। মূলত এই জায়গা থেকে উপায় থাকে না, এটা একটা ভেতরের বিষয়। কিন্তু এত ছোটবেলা থেকেই, মানে এই ছোটবেলা থেকেই কিন্তু আপনার মধ্যে একটা লেখক হওয়ার বাসনা ছিল। সেইটা মানে সেটা যদি আমাকে একটু বলেন, যেটা কবে বুঝলেন বা কিভাবে বুঝলেন যে আপনি লেখকই হতে চান? আপনি আমায় গল্প করেছিলেন যে আপনার খুব ছোটবেলায় ইচ্ছে ছিল যে আপনি লিখে রোজগার করবেন। এই কথাটাও আমি শুনেছি আপনার কাছে আলাদা করে। তো এইটা যদি একটু বলেন আমাদের। না, আমি খুব ছোটবেলা থেকেই, খুবই ছোটবেলা থেকেই সবসময় আমার ভাবতাম, মনে করতাম যে আমার কিছু বলার আছে। আমি যা দেখছি, আমি যা শুনছি এবং আমি যা ভাবছি, সেগুলো আমার বলবার আছে। তা আমি বলবার আছে, আমি আর কোন পথে বলবো, কাকে বলবো, কোন পথে বলবো। তখন তো এখনকার মতো নেই যে একটা ক্যামেরার সামনে সেলফি মোডে অনেক কিছু বলে দিলাম, অনেকের কাছে ছড়িয়ে দিলাম, এই পথ তো ছিল না। বা হয়তো ওভাবে বলতে লজ্জা করতো সকলের সামনে। আমি খাতায় লিখতে শুরু করলাম খুব ছোট বয়স থেকে, মানে বালক বেলা থেকে যাকে বলে। এইটা লিখতে লিখতে যত বড় হলাম, তখন মানে বয়স বাড়তে লাগলো, আমার লেখা মানে আমি একটা অভ্যেসের মধ্যে থাকতাম এবং আমি কল্পনা করতাম, আমি যা ভাবতাম বলা দরকার সব হাবিজাবি ছোটবেলার, মানে বালক কিশোর বয়সে যা হয় তাই তাই সেরকম হাবিজাবি বিষয় সব, তার মধ্যে কোনো বড় কিছু নেই। তো এইটা করতে করতে একসময় বুঝলাম যে আমি আমার অনেক কিছু গল্পের মতো অনেক কিছু বলার আছে। মানে আমার যা ভাবনা, আমার যা বিশ্বাস, আমার যা রাগ, মূলত আমার যে অভিমান, তখন ভালোবাসা একটু প্রথম দিকে কম ছিল, লেখার মধ্যে বলবো। বা দুঃখ যা দেখছি লোকের ওপর, যেটা বঞ্চনা হচ্ছে, যা খারাপ কাজ হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, লেখার মধ্যে দিয়ে বলবো। এইটা করতে করতে খানিকটা জড়িয়ে পড়লাম এবং সেটা গল্পের মধ্যে দিয়ে বলবো। আমি ঠিক মানে আমি যে একটা ফিচার লিখছি বা প্রবন্ধ লিখছি বা আমি কি বলে যেন মুক্ত গদ্য লিখছি, এইসব তো অত কিছু আমি জানতাম না। আমি জানতাম গল্পের মধ্যে দিয়ে বলবো। তো
সেটা করতে শুরু করলাম। করতে 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 একটা কিরকম ঘাড়ে চেপে বসলো। তখন ভাবলাম যে বড় হয়ে সব যাই করি, যেটুকু উপার্জন করি, লিখে রোজগার করব না, যা উপার্জন করব আমি লিখেই করব। এখন লিখে উপার্জন কি করা যায় আর কি, মানে লেখার মধ্যে দিয়ে উপার্জন। এখন যিনি হিসেব করেন তিনিও তো লেখেন কিছু না কিছু। আমি তার থেকে আরেকটু অন্যরকম লেখার কথা ভেবেছিলাম। সকলেই লেখেন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, একজন মাস্টারমশাই, একজন যার বিভিন্ন জায়গায় পড়ান, যে কাজই করুন না কেন, প্রচেতদার কি একটু বোধহয় কমিউনিকেশন সমস্যা হচ্ছে? প্রচেতদার বোধহয় একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আজও সাংবাদিকতার মধ্যে আছি, সাংবাদিকতা করছি। সেখানে যাই হোক, যেটুকু উপার্জন করি সে তো লিখেই করতে হয়। তার সঙ্গে তো আমি আমার নিজের গল্প, উপন্যাস ইত্যাদি লেখা তো করছি। কিন্তু এরকম একটা সময় প্রায় 12 বছর বয়সে আপনার প্রথম প্রকাশ হলো, তাও আনন্দ মেলার মতো একটা পত্রিকায়। এটা একটু বলবেন, এই গল্পটা বলবেন? আমার 12 বছর বয়স মানে খুবই, মানে 12 বছর মানে এঁচড়ে পাকা যারা ওখানে অন্য শব্দ, অসংসদীয় যারা মানে একটু অন্যরকম শব্দ বললাম, তাদের কাছে 12 মানে অনেক বয়স। তোমার কাছে 12 ভালো ছিল, আমি তো 12তে মানে হয়ে গেছি, মানে কি বলবো, তো মানে অনেকটা পেকে গেছি যাকে বলা যায়। আমার ছোট নয়, কিন্তু যাই হোক সেটা না। ওইটা বেরিয়েছিল আনন্দমেলা। তখন একটা তোমাদের পাতা বলে বিভাগ ছিল, নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার সম্পাদক ছিলেন। মুদ্রিত আকারে লেখা বলতে গেলে ওই প্রথম আমার একটি লেখা বেরোয়, এখনো খুব নামটা মনে আছে এরকম না, অত ছোটবেলা তো। এবং অনেকে ওই বিভাগে কিন্তু প্রচুর ছেলে মেয়ে লিখতো, প্রচুর ছেলে মেয়ে লিখতো না এমন নয়, মানে অনেকে লিখতো আনন্দমেলায়। ফলে আমি যে একা লিখেছি তা না, আমি জানি না তাদের মধ্যে কেউ কেউ লিখে হয়তো এখন প্রতিষ্ঠিত হয়েছেন। আমি তারা না বললে তো জানতে পারবো না। ওই একটা লেখা ধুম করে বেরিয়ে যায়। একটা কথা বলছি, আবার বললাম, তুমি যখন সামনে বসেছো, সৌমিত্রদার আয়োজন করেছো, সবাই মিলে, মিথ্যে আর বলবো না, একটা কথা না বলে পারছি না, আমার বেশিরভাগ লেখাই ছাপা হতো না, জানো তো। বালক বয়সে, তার থেকে বড় বয়সে, কিশোর বয়সে কত লেখা যে কত পত্রিকায় পাঠিয়েছি তুমি কল্পনা করতে পারবে না। কোনো লেখাই ছাপা হতো না। এই সম্পর্কে সব রোমহর্ষক গল্প আছে, লেখা না ছাপা হওয়া। সেগুলো আমরা শুনি। মানে আমি সব বলা যাবে না, মানে কিন্তু খুব রোমহর্ষক গল্প। মানে আমার ধারণা ছিল, আমি তো তখন, বাবা কলেজ স্ট্রিট যেতেন, ইউনিভার্সিটি থেকে কলেজ স্ট্রিট যেতেন, বাবা কাউকে দিয়ে পত্রিকার দপ্তরে পাঠিয়ে দিতেন, বা বাবাকে এখানে ওইভাবে, আমার ধারণা আমার কিন্তু বাবা হয়তো ভুলে যেতেন। তারপরে আমি নিজে পোস্ট অফিসে গিয়ে জমা দিতে শুরু করলাম, তাও ছাপা হয় না। আর পোস্ট অফিসের পিয়ন দাদা হয়তো বা পিয়ন কাকু ফেলে দেন, তাও ছাপা হতো না। তারপরে আমার মনে হলো নিশ্চয় ভুল ঠিকানা, অসংখ্য লেখা বিভিন্ন পত্রপত্রিকায় ছাপায়নি। ফলে আমারটা হচ্ছে, আমার বালক বেলায় যে কিশোর বেলার লেখা হচ্ছে না ছাপার জীবন। এমনকি একটি পত্রিকায় 50 বছর হলো, তখন আমাকে তারা বলেছিল লিখতে হবে, মানে একটা আপনাকে লিখতে হবে, লিখতে দিতে হবে। বলে কি, পত্রিকা কখনো আমার লেখা ছাপায়নি, সব লেখা রিজেক্টেড। সেটা আমরা লিখতেও দিয়েছিলাম, আমি লিখেও ছিলাম। প্রচেতদা একটা মানে জিনিস জিজ্ঞাসা করছি, ধরা যাক 12-13 বছর বয়স, মানে এই বয়স থেকেই আপনার মনে হচ্ছে আপনি লেখক হবেন। এবার এই সময় আমরা যারা, আমাদেরও যখন 12-13 বছর বয়স হচ্ছে, বা 12-13 বছর বয়সের একটা অন্য ছেলেকে আমরা যখন দেখি, তাদের মধ্যে তো অনেক রকম ইচ্ছে থাকে, খেলাধুলো আছে, তারপরে দৌড়াত্মপানা আছে, স্কুল জীবন আছে। কিন্তু এই সময় একটা ছেলে, আপনার মানে ওই বয়সের একটি ছেলে, সে হঠাৎ করে লেখালেখির মধ্যে একটা জিনিস করছে, যেটা আসলে এক ভীষণ একা একা করার একটা কাজ। তো আপনার কেন এটা মনে হলো? এটা কি শুধুই বাড়ির পরিবেশ, বা আপনি কি এমন হয়েছিল যে লেখার, মানে বাড়িতে যেহেতু প্রচুর লেখক আসছেন ইত্যাদি প্রতি, আপনার মনে হয়েছিল যে এটাই একটা বিরাট ব্যাপার, নাকি গল্প কাহিনীর প্রতি একটা অমোঘ আকর্ষণ হয়েছিল? এক নম্বর কথা হচ্ছে যে আমার বাড়িতে যে প্রচুর লেখক আসতেন এমন তো না, বেশিরভাগই একাডেমিক্স এর লোকজন আসতেন, পড়াশোনার জগতের প্লাবন্ধী আসতেন বা মাস্টারমশাই আসতেন হতে পারে। আমি যেটা বলতে চাই মূলত, আমি যা খেলাধুলো করতাম শ্রমিক, তুমি বিশ্বাস করবে না, মানে খেলাধুলোর জন্য নিবেদিত প্রাণ ছিল। আমি ডাঙ্গুলি, গুলি, চাকা চালানো থেকে ফুটবল, ক্রিকেট,
ব্যাডমিন্টন, কোনো খেলা বাদ দিতাম না। খেলায় যে মানে খেলা দিতাম না এমন যে আমি পুজোর সময় আমাদের একটা দল ছিল পাড়ায়, আমরা পুজোর সময় সকালবেলা মণ্ডপে টণ্ডপে না বসে ওইসব না করে আমরা ক্রিকেট ব্যাট বল নিয়ে মাঠে চলে যেতাম। খেলার সঙ্গে বা অন্য কোনো না একটা কাজে কোনো সংঘাত নেই। তুমি যে কাজটা করছো সে তোমাকে তাড়না দিচ্ছে, তারা করিয়ে ছাড়ছে কি না। আমার তার জন্য ভাবনা পরিবেশ এটা আমার বলছি তো খুব অল্প বয়সে রোমান্টিসিজম। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে। শুনতে পাচ্ছেন আপনি তো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ, যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, তা বোধহয় এটা নিজের পরিবেশ, নিজের লিখতাম। আমি যদি লিখতে না চাইতাম, লিখতে না চেয়ে অন্য কিছু করতাম, তাহলে তো মানে কি এসে যায়? অত বড় ফুটবল প্লেয়ার যদি এত বড় সাহিত্যিক হতে পারে আলবেয়ার কামুর মতো, তাহলে আর আমরা কোন, সবাই পারে সবকিছু, ইচ্ছে থাকলে হওয়ার চেষ্টা করলে হয়। কিন্তু আপনি এর পরে কত পেশা থেকে তো লিখছে, কত অদ্ভুত অদ্ভুত পেশার মানুষ লেখে বলো। এটাও একটা মজার গল্প যে আমি জানি যে আপনি মানে গ্রাজুয়েশন করার পরপরই চাকরি নিয়ে নিয়েছিলেন সাংবাদিকতার কারণে, সেই লেখার সঙ্গে থাকার জন্য। এরকম একটা ঘটনা হয়েছিল, এই গল্পটা একটু বলুন না। হ্যাঁ, এটা খুব মজার ব্যাপার। মজার ব্যাপার মানে আমার কাছে মজার ব্যাপার নয়। না, আমি আসলে তোমাকে বারবার বললাম শ্রমিক, আমি লিখবো এটা আমি একদম স্থির করে ফেলেছিলাম। আমি পারি কি না পারি, কোথাও কিছু কেউ আমার লেখা পড়ুক না পড়ুক, আমাকে না লিখে আমার হবে না, এটা আমি বুঝে গিয়েছিলাম। এটা কোনো মানে এটা কোন বিরাট একটা গর্বের কথা, বানিয়ে কথা এসব আমি বলছি না, আমার বয়সই বলছে। আমি কলেজেও পড়তাম, একসময় আমার মনে আছে আনন্দবাজার পত্রিকার পিছনে আনন্দ মেলা বলে একটা পাতা বেরোতো। আমি যখন কিশোর হলাম, তরুণ হলাম, পার্থ বসু দেখতেন। পার্থ বসুকে তোমরা বোধহয় সকলে জানো, চেনো, অনেকেই জানেন। সুকুমার রায় অনেক কাজ করেছেন, ওই রচনাবলীর সম্পাদক একজন অন্যতম, সত্যজিতের সঙ্গে কাজ করেছেন। এবারে আমি জানতাম না লিখে আমার হবে না, যাই থাকুক আমার না লিখে হবে না। এবার করতে করতে এমন একটা সময় হলো, আমার বাড়িতে পড়াশোনার বাড়ি থাকার ফলে জানো সবাই পড়াশোনা করেছে, তা আমি গ্র্যাজুয়েশনের পার্ট 2 পরীক্ষা দেওয়ার পর আমি একটি চাকরি পেয়ে গেলাম, সাংবাদিকতার শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে। চাকরি বসে আছি, কি করব, পার্ট 2 পরীক্ষা হয়েছে, চাকরিতে ঢুকেও গেলাম, অল্প বেতন দিয়ে অনেকে ঢুকে গেল। এবার ঢুকে যাওয়ার পর হলো কি, এবার বাড়িতে কি চাকরি পেলে ছেলে তো বাড়ির সবাই খুশি হওয়ার কথা, আমার বাড়িতে প্রায় কান্নাকাটি পড়লো। আমার মা সত্যি সত্যি মানে আক্ষরিক অর্থে কাঁদতে বসলেন যে ছেলে চাকরি করতে ঢুকে পড়লো, কি করে হবে, এখনো পড়াশুনো বাকি, এত চাকরি করছে এই সময়ে। মানে আমি সত্যি, মা আমার এখনো দৃশ্যটা মনে হচ্ছে, মা কাঁদছেন। আমি মাকে বোঝানোর চেষ্টা করে, আরে দুদিন বসে আছি বলে চাকরি করছি, যে চাকরি করে আমি সাংবাদিকতা কত ইন্টারেস্টিং, কত ভালো, বলে এই অসম্ভব, এখনো পড়াশুনো বাকি। তখন আমি যে বিষয়টা নিয়ে কলেজে পড়েছি, জেনেছি না পড়েছি, অর্থনীতি পড়াতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাঁটাকল যে বিভাগ, কাঁটাকল এটা অর্থনীতির বিভাগ ছিল, স্নাতকোত্তর ওখানে পড়তে হতো, এমএসসি ডিগ্রি দিত, মাস্টার্স। আসন বেশি ছিল না, একটা মাত্র সেকশন ছিল। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যা নম্বর পাবো, যা হবে, তাতে আমি ওখানে ভর্তির সুযোগ পাবো না, ভর্তির যেই সুযোগ পাবো না আমি পালিয়ে গেলাম, মুক্ত। আমি বাড়িতে এসে ঢাড়া করে জানাবো যে আমি ভর্তি হতে পারলাম না, আমার এমএসসি পড়াই হলো না। রেজাল্টও বেরোলো পার্ট 2। আমি আমার ভাই, যমজ ভাই, তাকে বললাম যে দেখি সে সেই খবরটা দিস যে পাইনি। তা কি দুর্ভাগ্য, আমি অবাক হয়ে গেলাম, সেইখানে নামের তালিকায় নামও হয়ে গেল। ভেবে দেখো শ্রমিক, আমাকে বাধ্য হয়ে আমি চাকরি না ছেড়ে ওটা করতে গিয়েছিলাম। পুরো কন্টিনিউ করিনি, অবশ্যই কন্টিনিউ করা, তারপরে এত সাংবাদিকতার মাঠে ময়দানে ঘুরে সাংবাদিকতা করতাম, তার মধ্যে ঢুকে গেলাম, তাতে আমি খুব আনন্দিত হয়েছিলাম। কিন্তু আমার বাড়িতে একেবারেই খুশি হয়নি। পড়াশুনো করে যুক্তি একটাই ছিল, প্রচুর ডিগ্রি নিয়েও তো লেখালেখি করা যায়, যাই আমি আমার মতো ভেবেছিলাম।
প্রচুর এই যে লেখালেখির সঙ্গে এত মানে এত লেখালেখির ইচ্ছে এবং সাংবাদিকতার মতো পেশাও নিলেন যাতে লেখালেখির সঙ্গে থাকতে পারেন, তো সেখান থেকে আপনার মানে সেই অর্থে ক্রিয়েটিভ লেখালেখি শুরু হলো কিন্তু অনেক দেরিতে। এবং 2001 সালে আমার মনে আছে বিভ্রম বলে আপনার একটি গল্প ছাপা হয়েছিল শারদীয়া আনন্দবাজারে। তো এই যে এবং সেই অর্থে বোধহয় আপনি 1999-2000 এরকম সময় থেকে আবার সিরিয়াস লেখালেখি বা রেগুলার লেখালেখি করছেন, এরকম একটা সময়। এত দেরি বা হলো কেন, এবং এই সময়টা শুরুটা কিরকম? এই বিভ্রমের গল্পটাও যদি একটু বলেন আমাদের, যে হঠাৎ 2000 মানে একদম প্রথম দিকেই হঠাৎ একটা আনন্দবাজার শারদীয়ায় আপনার একটা লেখা ছাপা হলো। না, শুরুটা এতটা ভাগ মাঝখানে ছিল না। আমি মাঝখানে নিজে লিখেছি, অনেক নিয়মিত লিখেছি। একটা বয়সের পর আমি লিখতাম না এমন কোনো দিন ছিল না, মানে সেটা আমার কিশোর বেলায়ও বলতে পারো, কিছু না কিছু লিখতাম। সবসময় যে গল্প লিখতাম তা না, মানে সিলেবাসের বাইরে, যা স্কুল পাঠ্যের বাইরে আমি রাত্রিবেলা বসে কিছু না কিছু লিখেছি। সব খুব খারাপ, হাবি যাবি একদম, তার কোনো মানে বলার মতো কিছু নয়। সবাই লেখে, তোমরাও লিখেছো, ডায়েরি নয় কিন্তু কিছু না কিছু লিখতাম, পাঠাতাম, বেশি প্রকাশিত হতো না। মাঝখানে একটা দীর্ঘদিন আমি লিখেছি কিন্তু প্রকাশ মানে সামনে আসেনি, লেখাগুলো ছাপার উপযুক্ত বলে আমি কিন্তু তখন মনে করিনি, ফলে কোনোটাই আমি ছাপতে খুব একটা দিতাম না। এই দীর্ঘ সময়ের পর, একটা সময়ের পর আমি আবার মন নিবিষ্ট করি যে খুব ছোটদের লেখা লিখতাম। আমাদের জীবনে ছোটদের, আমি একসময় ভেবেছিলাম শ্রমিক যে শুধু ছোটদের জন্য লিখবো, আর কিচ্ছু লিখবো না। মানে এখন আমার মাঝে মাঝে দুঃখ হয় যে ছোটদের লেখায় আমি সব থেকে কম লিখতে পাই, যে সবসময় আমি বড়দের জন্য লিখবো। তো যাই হোক, একটা সময় পর আমি বড়দের লেখার দিকে মন নিলাম, এবং মন দিয়ে লিখতে গিয়ে তখন একটু আধটু এদিক ওদিক লিখতে শুরু করলাম। আর তুমি যে গল্পটা বললে বিভ্রম, এটাও খুব উল্লেখযোগ্য বিষয়। এই গল্পটা আমি এটা আমার বলা উচিত কর্তব্যের মতো, যারা আমার পরে লিখতে এসছেন বা আমার সময় আবার লিখছেন, আমার থেকেও ভালো লিখছেন, কিন্তু হয়তো কোনো কারণে মাঝে মাঝে হতাশ হয়ে পড়ে যে লেখা ছাপা হয় না, সম্পাদক নেয় না। আমার গল্পটা শুনলে হয়তো একটু আশা বাড়বে। এটাও গল্পেরই মতো। আমি এই গল্পটি লিখলাম, এই গল্পটি বিভ্রম নাম। এটা একটা গল্পটাও এক লাইন বলে নি শ্রমিক, এক লাইন। সেটা হচ্ছে গল্পটার প্রসঙ্গে আরো একটু যাব। গল্পটা শুনে তারপর গল্পটা শুনবো। আচ্ছা, গল্পটা করার পর এই গল্পটা একটা আমি লিখে ফেললাম। লিখে নিয়ে আমি একজন তিনি পত্রিকার সাহিত্য সম্পাদক, তার কাছে গেলাম। আমি খামের মধ্যে গল্প পড়া, আমার চোখের সামনে দৃশ্যটা, তখন আমি বড় হয়ে গেছি, তখন তো অনেক বড়, তখন আমি বিরাট বয়স, মানে ছোট তরুণ নই। আমি ওনাকে বললাম যে আপনি একটু দেখবেন গল্পটা, পুজো সংখ্যার জন্য, আপনাদের সাহিত্যের পুজো সংখ্যার জন্য জুড়ে না। তিনি না অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, প্রচুর তুমি কি বলছো? আমি একটা গল্প লিখেছিলাম, বড়দের গল্প। বলো তুমি কিছু জানো না? পুজো সংখ্যায় কি কখনো এভাবে গল্প নেওয়া হয়? সবাই আমন্ত্রণ গল্প নেয়, আর আমাদের এত বড় পুজো সংখ্যা, সব আমন্ত্রিত। আমি তখন বললাম, তাহলে কি করবেন আপনি, একটু রেখে দেবেন, দেখবেন এই এত শব্দের মধ্যে লিখেছি। বললেন যে না না না, এখানে হারিয়ে যাবে। ঠিক এই কথাটা মনে হতেন। একজন সম্পাদক, তিনিও নিজেও লেখক সম্পাদক, আমি তার নাম বলছি না, আমি তাকে কোনোভাবে মানে তিনি ঠিকই করেছেন সেটা আমি পরে ব্যাখ্যা করছি, কিন্তু তিনি বললেন না না হারিয়ে যাবে। আমি বললাম একটু খামটাও ধরলেন না, আমার মনে আছে। তো আমি বেরিয়ে যেখানে বলতে গেছিলাম সেটা বেরিয়ে খানিকটা গেলে একটা পোস্ট অফিস পড়ে, সেই পোস্ট অফিসে আমি রবিবাসর আনন্দ বাজার বলে আনন্দবাজারে পাঠিয়ে দিলাম। ওই প্রথম একটা গল্প পাঠালাম, যেটা আনন্দবাজার ওই রবিবাসরে যেরকম ছাপে, আমি কিচ্ছু জানতাম না, ঠিকানাটা দেখে দেখে পাঠিয়ে দিলাম। কি করব, বাড়িতে খামটা নিয়ে যাব, যত বড় গল্প কখনো হয় না, পাঠিয়ে দিলাম, চলে গেল। ফোন নাম্বারটা ভুলেও গেলাম, তখন তার সব মনে করার বিষয় না। বেশ কিছুদিন পরে ল্যান্ড ফোন ছিল বাড়ির, ফোন এলো, আনন্দবাজার থেকে ফোন করছি। তিনি, যে ভদ্রলোক আমায় ফোন করলেন, খুব বকতে শুরু করলেন, আপনি জানেন না একটা রবিবারের কাগজে গল্প পাঠিয়েছেন, কত শব্দের গল্প পাঠিয়েছেন, আপনার কি কোনো সেন্স নেই, আপনি কি কাগজ পড়েন না, আপনি কি গল্প পড়েন না, কি করেন, কি কোনো রকম খেয়াল নেই, আপনি এটার মধ্যে কি বন্ধ করে দিন এই সমস্ত। তাহলে কি হবে, আমি কি ছোট করবেন, একটা 3,500 শব্দের গল্প। আমি তো ভয় প্রচন্ড পেলাম, কিন্তু আমি বুঝলাম এমনিতেও ছাপবে না, অমনিতেও ছাপবে না, দুঃখ করে লাভ কি। করার পর শেষ কথাটা ভদ্রলোক আমাকে বলেছিলেন যে গল্পটা রমাপদ বাবু বলেছেন, মানে রমাপদ চৌধুরী, যিনি তখন ওই আনন্দবাজারের পাতাটা দেখতেন হয়তো, বলেছেন গল্পটা আপনি কাউকে দেবেন না, মনে থাকে যেন। সেটাও খুব ধমক দিয়ে বলেছেন। আমি তো ভয় কাঁপতে কাঁপতে ভুলেও গেলাম কোথায় দেব, কি হবে। সেই বছরই আনন্দবাজার শারদীয় সংখ্যায়
আমার একজনেরই নতুন গল্প, দায়িত্ব নিয়ে বলছি, যার গল্প আগে কোনোদিন আনন্দবাজারে বেরোয়নি শারদীয়া সংখ্যায়, আমার গল্প একটি বেরোয়, সবার শেষে 10টি গল্পের একটি নাম আমার ছিল। কার্যত তারপরে এই গল্পটা আমাকে আমার লেখার পরিচিতির দিকের মোড় ঘুরিয়ে দিয়েছে, আমার লেখার সামগ্রিক পরিচিতির মোড়টা ঘুরিয়ে দেয়। আমাকে আর তারপর খুব একটা যে লিখতে পিছতে তাকাতে হয়েছে এমন ঘটেনি। এই গল্পটা বলে আমি শ্রমিক একটা কথা বলি, একজন সম্পাদক হাত দিয়ে গল্পটা ধরলেন না, একজন সম্পাদক একেবারে পুজো সংখ্যা এরকম একটি নামকরা পত্রিকায় তার নিজ দায়িত্বে ছেপে দিলেন। দুজন সম্পাদক শুনলে কি মনে হবে? যিনি ছেপেছেন তিনি দেখুন একজন খুব ভালো লেখককে ঠিক চিনতে পেরেছেন। ঘটনাটা ঠিক এরকম বিচার করার নেই, দুটোই সমান গুরুত্বপূর্ণ। যিনি ছাপেননি, যিনি ছাপলেন না বা দেখলেন না, তারও কোথাও কোনো দোষ নেই, কারণ তিনি কি করবেন, এটাই তো নিয়ম চলে এসছে যে এতটা ছাপা যাবে না, এতটা আমন্ত্রিত জায়গা, এখন নিলে হারিয়ে যাবে, কথাটাও খুব ভুল বলেননি, সত্যিই তো ভিড়ে হয়তো হারিয়েও যেত। আর যিনি ছেপেছেন তিনি তো তার স্বগুণে ছেপেছেন। যদি সত্যি কেউ মানে ঠিক কাজটা করে থাকে, তাহলে আমি লেখক ঠিক কাজটা করেছি। আমি ভাবিনি কখনো, ভেবে হতাশার মধ্যে চলে যাইনি যে একজন সম্পাদকের পছন্দ হয়নি বা মনে হয়নি, তার নীতিতে মেলেনি, হয়তো গল্পটা পড়লেও ভালোও না লাগতে পারতো, তিনি কোনো ভুল, তিনিও সম্পাদকের কাজই করেছেন। আরেকজন দেখেছেন, দেখে ভালো লেগেছে, তিনি অনেক বিরাট ঝুঁকি নিয়ে ছেপেছেন, তিনিও সম্পাদকের কাজ করেছেন। দুটোই লেখককে ফেস করতে হবে। লেখক ছাপার জন্য লিখবে না, লেখক লেখার জন্য লিখবে। ছাপা হলে হতাশ হওয়ার জন্য লেখক লিখবে না, আবার লেখা ছাপা হলে দুহাত তুলে লাফানোর জন্য লেখক লিখবে না। লেখক লিখবে কি লিখছি, কেমন লিখছি, সেটা নিজে বোঝবার জন্য। এই তো। না প্রচুর, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসলে আসছে মাথায়। একটা যেটা বিভ্রম প্রসঙ্গে আপনি বলছিলেন, গল্পটা বিভ্রমের গল্পটা এরকম ছিল যে একটি ভদ্রলোক তার মৃত বাবাকে বারবার দেখতে পান, তার মনে হয় যে তিনি তার মৃত বাবা এসে তার সঙ্গে কথা বলে। এবার আমি যদি আপনার এই ধরনের লেখা দেখি, বিভ্রম, আমার পুঁই মাচার কথা মনে পড়ছে, এরকম বহু লেখায় আপনি এমন একটা বিষয় আনেন যে বিষয়টা আসলে ঠিক সেই অর্থে বাস্তব নয়। আবার আমি এটাকে ম্যাজিক রিয়ালও বলবো না, আমি বলবো এক ধরনের কি বলবো, এক ধরনের কুহক আছে, এক ধরনের জাদু বাস্তব হয়তো বলবো না, কিন্তু এক ধরনের কুহক আছে, একটা অ্যাবস্ট্রাকশনের দিকে যায়, এবং এটা আপনি খুব মাঝে সাঝেই করেন আপনার গল্পের মধ্যে, এরকমই একটা লোক দুটো লোক হয়ে যাচ্ছে, বা এই ধরনের বিষয়গুলো আসে। এই ধরনের বিষয় আপনি মানে এইটা কেন আসে আপনার লেখায়? আপনার নিজের কি মনে হয়, আপনি কেন ব্যবহার করেন এই ধরনের লেখা? দেখো, ইচ্ছে করে তো করি না, গল্প লিখতে গেলে চলে আসে হয়তো, বা গল্পের প্লটটা ওইভাবে তৈরি হতে থাকে। কিন্তু আমি এই বিষয়টা একটা সময় যে সবসময় সর্বক্ষণ এরকম লিখেছি তা নয়। বহুদিন আমার দুটো গল্পের, প্রচুর গল্প লেখার পর আবার এই মোড়টা আমার কাছে এসেছিল। আমার মনে হয়েছিল তুমি যেভাবেই ভাবো না কেন, আমার বারবারই এখনো মনে হয়, যত পরিণত হয়েছি, যে জীবনের বাস্তবের সঙ্গে এক ধরনের এমন এক ধরনের অচেনা জীবন, বা অচেনা জীবন যা অচেনা ভুবন থেকে আসে, সেটাকে তুমি ম্যাজিক বলতে পারো, সেটাকে পরাবাস্তব বলতে পারো, সেটাকে তুমি যাই বলো, সেটাকে তুমি ছবি বলতে পারো, যা কথাই বলো, এটা জীবনে সবার সবসময় মিলেমিশে থাকবে। এটা আছেও। হয়তো একজন মানুষ সেরকম খানিকটা চায়, সে চায় ওই বাবাকে দেখতে পাওয়া না, সে চায় যে তার বাবা বা তার প্রিয় আত্মীয় তার কাছে ফিরে আসুক। আমি কিন্তু সেখানে কোনো অলৌকিকতার প্রশ্নই, সাইকিয়াট্রিস্টের কাছে যখন যাচ্ছে ছেলেটিও, বিভ্রম গল্প ভদ্রলোক, এই ছেলেটি তখন বলছে এরকম কিছু হতে পারে না, ছেলেটিও বিশ্বাস করছে, ছেলে স্ত্রীও বিশ্বাস করছে, কিন্তু এরকম কিছু হয় না, মৃত মানুষ ফিরে আসতে পারে না কখনো, এর মধ্যে কোনো ভূতের ব্যাপার নেই। তবে এইটুকু আমি বলতে চাই যে আমাদের সকলের জীবনে এটা আছে, আর যত বড় হই ততই ফিলটা করি যে বাস্তবের থেকেও আরেকটু বেশি, যেটা আমাদের জীবনের ক্ষেত্রে অচেনা জীবন, যে অচেনা মানুষ, অচেনা ভুবন থেকে আমাদের কাছে আসে, অচেনা ঘটনা, তারও একটা কোথায় যেন মিলমিশ খেতে খেতে চলেছে, তাকে নিয়ে আমরা চলেছি, এটা আমার মনে হয়। ফলে আমার গল্পের এটা আমি বারবার আসে।
এবার আমি এই যে আপনি বলছেন যে সব গল্পে করেননি, সেরকম কিছু গল্পের কথা আমার মনে পড়ছে। আমার একটা খুব গল্প, মানে একটা গল্পের কথা বারবার মনে পড়ে, সেটা হচ্ছে ধর্ষিতা বলে একটা গল্প। আপনার প্রথম বইয়ের শেষ গল্প নীল আলোর ফুল, এরকম বহু গল্প আছে। মানে আপনার গল্পের মূল যে আমার পড়ার আমার যেটা মনে হয় যে আপনি বারবার কিন্তু সেই মধ্যবিত্তকেই ধরেছেন, কখনো তাদের ভেতরের ক্রাইসিসকে ধরেছেন, কখনো কখনো আপনার আনন্দবাজারে একটি গল্প ছাপা হয়েছিল কিছুদিন আগে মার বলে, আবার কখনো কখনো আপনি মধ্যবিত্তকে একভাবে আক্রমণ করেছেন। কিন্তু মধ্যবিত্ত এই শ্রেণীটার বাইরে গিয়ে কিন্তু খুব যে আপনি সবসময় লিখেছেন এরকম নয়। মানে আপনার দেখা, এই যে দেখাটা এবং সেই যে জীবনের কথা আসে, যেমন নীল আলোর ফুলেও একটি খুব দরিদ্র পিতা, সে তার শ্বশুর বাড়িতে বহু বছর তারা কেউ স্বীকার করেনি, সে তার দুই ছেলেকে নিয়ে যাচ্ছে, তাদের কোনো জামা কাপড় নেই, তারা ইউনিফর্ম পরে যাচ্ছে। এই যে একটা অদ্ভুত মানে বাস্তবতা এবং একই সঙ্গে তার মধ্যে একটা কি বলবো, একটা মানে তাকে একভাবে একটা ভাবে খুব সরল ভাবে দেখা, এটা মানে এটাই বা কেন আপনার লেখায় বারবার ফিরে আসে? এক হচ্ছে আমি যে বইটার কথা তুমি বলছো, আমার প্রথম গল্পের বই নীল আলোর ফুল, সেই নীল আলোর ফুল বা তারপরে একটা গল্প আছে 50টি গল্প, তারপর আবার বলছি আমার গল্প মোর অনেক জায়গায় বাঁক নিয়েছে। একসময় আমি শুধু সাদা কালোর উপর দাঁড়িয়ে লিখতাম, তারপরে সাদা কালোর সঙ্গে গ্রে বুঝলাম, তারপরে বুঝলাম যে সাদা কালো আর গ্রে মানুষের জীবনের চরিত্রের মধ্যে, গ্রে এর বাইরেও আরো অনেক, এই যে ধূসরের বাইরেও অনেক রং এসে যায়, ধূসর নিজেই রং তৈরি করে। তো যাই গেছে অন্য কথা। মধ্যবিত্তকে দেখো, মধ্যবিত্তের আমার সবসময় মনে হয় মধ্যবিত্ত মনের, আমি ঠিক একদম, এটা কিন্তু আর্থিক মধ্যবিত্ত নয়, মধ্যবিত্ত মনের যেটাকে আমরা বলি, তার অনেক সংকট, অনেক দ্বিধা, অনেক সংশয়। আমি মধ্যবিত্তকে এই সংশয়, দ্বিধা, সংকট কাটানোর গল্প অজস্র লিখেছি, মধ্যবিত্ত ঘুরে দাঁড়ানোর গল্প আমি অজস্র লিখেছি শ্রমিক। যেমন আক্রমণও করেছি, তেমনি ঘুরে দাঁড়ানোর কথাও অনেক লিখেছি। যে একটা মানুষ ভীতু বলে জানতাম, সেই উঠে দাঁড়ানো, একটা মানুষ অন্যায়কে লুকোয় বলে জানতাম, সেই লাফিয়ে দাঁড়ালো। আমার একটা মাটির মেডেল বলে গল্প ছিল, দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল, মনে আছে, একদম মধ্যবিত্ত একটা মানুষ, সে হাঁড়ি, অফিসের ওই হাঁড়ি ভাঙা থাকে না, হাঁড়ি ভাঙা, ও কিছু পারতো না, কেউ ওকে ওই হাঁড়ি ভাঙায় চোখ বাঁধার পর একটা লাঠি দিয়ে একটা হাঁড়ি ভেঙেছিল, সেই জন্য একটা মেডেল পেয়েছিল। যেহেতু ওই মাটির হাঁড়ি ভেঙেছিল, সেই জন্য মেডেলটার নাম ছিল মাটির হাঁড়ি, মেডেলটার নাম, গল্পটার নাম মাটির মেডেল করেছিলাম। তো মধ্যবিত্তকে আক্রমণ করারও জায়গা আছে, তেমনি মধ্যবিত্তকে ভালোবাসারও প্রচুর জায়গা আছে। মধ্যবিত্ত মন, মধ্যবিত্ত সংশয়, মধ্যবিত্ত দ্বিধা, আমি এবার এই মধ্যবিত্তের ভালোবাসা আছে, আবার মধ্যবিত্তের মাঝে মাঝে লাফিয়ে ওঠা আছে, বাঘ হয়ে যাওয়ার আছে। ছোট হয়তো একটা কিছুই ছিল না, কোনো ক্ষমতা ছিল না, সে বাঘের মতো লাফিয়ে উঠতে পারে, সেটা আমি মধ্যবিত্তই পারে। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে প্রচুরতা, শোনা যাচ্ছে এখন পাচ্ছি। হ্যাঁ, বলছি এই যে মধ্যবিত্তর ফিরে আসা এবং সাম্প্রতিককালের রাজনীতি, সাম্প্রতিককালের সমাজ, এইটা আপনার উপন্যাসে কিন্তু বারবার ফিরে এসছে। যেমন ধরা যাক যাবজ্জীবনের মতো উপন্যাস, বা শীত খুব দূরে নয়ের মতো উপন্যাস, যেখানে বারবার আমরা দেখেছি যে এই সমকালীন রাজনীতি উঠে এসছে, একটা মানুষের যে মানে কি বলবো, তার যে এই যে তার আশেপাশের যে ক্রাইসিস গুলো, সেগুলো উঠে আসছে। উপন্যাসের ক্ষেত্রে কিন্তু আপনি এইগুলো অনেক বেশি সাবলীল ভাবে করেছেন। এই উপন্যাসগুলো নিয়ে একটু বলবেন অল্প কথায়? না, অনেক উপন্যাস তো অত সেটা ব্যাখ্যা করে করে বলতে পারবো না হয়তো, কিন্তু এইটুকু অল্প সময়, এত অল্প, এইটুকু বলি, উপন্যাস লেখার সঙ্গে আসলে আসলে লিখিত একটাই শ্রমিক, তুমি লেখক, তুমি লেখাও, তুমিও তো জানো, আসলে আমরা তো ঘুরে ফিরে সেই একটা লেখাই লিখি, নানা ভাবে, নানা পার্টে, নানা ঘটনায়। জীবনটা তো যেমন একটা জীবন, তেমনি একটা জীবনই নানা ভেঙে 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 নানা ভাবে দেখি, লিখে নিজেকে দেখাই, অন্যকে দেখাই চেষ্টা করি। সেই জন্য মধ্যবিত্ত ফিরবে, আবার অন্য চরিত্র ফিরেছে, অনেক মানে আন্ডারওয়ার্ল্ডের চরিত্র ফিরেছে, অনেক পলিটিক্যাল, প্রচুর গভীরে যাওয়ার চেষ্টা করেছি একটা সময়, অনেক পলিটিক্যাল উপন্যাস, যে দুটো নাম তুমি বললে, যাবজ্জীবন বা শীত খুব দূরে নয়, বা অপারেশন সিংহ দুয়ার, এগুলো রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছে। কিন্তু উপন্যাস লেখার সুবিধে কি আমার মনে হয়েছে, আমার যেমন ছোট গল্প লিখতে খুব বেশি ভালো লাগে শুনি, কেমন ভীষণ ভালো লাগে ছোট গল্প লিখতে। উপন্যাস লেখার সুবিধা অনেকটাক্ষণ সময় ধরে, অনেকটা পরিসর ধরে
চরিত্রটাকে তৈরি করা যায়, কিছু ঘটনা অতিরিক্ত হয়তো বলা যায়। উপন্যাসে তো সেটা নেই, সেই মজাটা তো উপন্যাসের ছোট গল্পে সেই মানে সেই সুযোগটা নেই। ছোট গল্পে খুব অল্প কথায় যা বলার বাজিয়ে দিতে হবে একদম বলে, নিজেকেই বোঝাতে হবে। আমার ছোট গল্প লিখতে অনেক বেশি ভালোও লাগে সেই জন্য। প্রচেতা, আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করেছেন, সুদীপ্ত মাইতি, তিনি লিখছেন যে আপনি আজকালের একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং কাগজের প্রতিদিনের ভার সামলান, তার বাইরেও আপনি এতটা লিখে যাচ্ছেন প্রতিদিন এবং এতগুলো চরিত্র, উপন্যাসের চরিত্র, গল্পের চরিত্র, এই যে পুরো জিনিসটা, এটা আপনি কিভাবে সামলান? সুদীপ মাইতি সুদীপ ভালো প্রশ্ন করেছে। মানে কিন্তু এই তো আমার থেকে প্রচুর মানুষ অনেক কিছু সামলায়, অনেক বেশি দায়িত্ব সামলায়। আমি তো সামান্য লিখি মাত্র। আমি তো সামান্য লিখি, অফিস করে কাজ করে, অফিস করে মানুষ পরিবারকে দেখে, অফিসে প্রচুর দায়িত্ব পালন করে মানুষ পরিবারের বাইরের মানুষকে দেখে, অফিস করে মানুষ এমন সব ধরনের কাজ করে যা আমরা মুগ্ধ হয়ে দেখতে, অনেক সেবামূলক কাজ করে। আর আমার তো সামান্য লেখা। আর এমন অনেকে আছেন যারা অনেক কাজ করতে করতে লিখেছেন, ছবি বানিয়েছেন, গান তৈরি করেছেন, নাটক করছেন, অভিনয় করেছেন, এরকম তো প্রচুর মানুষ আছে। ফলে ওটা না হয়ে যায়, সামলাতে হয় না, ওটা নিজে থেকেই সামলে যায়। কিছুই হয়তো ঠিক মানে পড়ে থাকে না, বা এমন অনেক কিছু পড়ে থাকে। সুদীপ যিনি প্রশ্ন করছেন তাকেও বলছি, সেটা তো দেখা যায় না, কি সামলাতে পারলাম না। জীবনে আরো অনেক কিছু থাকে যেটা সামলাতে পারিও না আসলে। যেটুকু দেখা যায় সেটুকু মনে অনেকটা সামলালাম, হয়তো দেখা যায় 80% সামলাতেই পারিনি। আমার অনেক কিছুই জানা হলো না, আমাদের সময় খুব কম। আমি দুটো ছোট্ট প্রশ্ন করব, শেষ দুটো প্রশ্ন একসাথেই করে নিচ্ছি। একটা প্রশ্ন হচ্ছে, আপনার লেখায় লেখক নিজে কিন্তু খুব প্রচ্ছন্নভাবে থাকেন, লেখকের প্রেজেন্স কিন্তু সেই অর্থে খুব কম। কেউ বলতে পারেন, আপনার একটা সমালোচনা করতে পারেন যে অথার্স পার্সপেক্টিভ খুব কম। এটা আপনি কিভাবে দেখেন? এটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, এই যে আপনি একটু আগে বললেন একজন লেখকের কাজ তো আসলে লিখে যাওয়া, আপনি নিজে একজন অসম্ভব জনপ্রিয় লেখক, আপনার প্রচুর পাঠক আছে, তো আপনার কখনো কি এরকম মনে হয়েছে যে এই জনপ্রিয়তা কোথায় আপনার লেখক সত্তাকে গ্রাস করছে, বা এই জনপ্রিয়তার কারণে আপনি লেখক হিসেবে আরো যে ধরনের লেখালেখি করতে পারতেন সেটা করতে পারছেন না? এক নম্বর, প্রথমে দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিই শ্রমিক, এটা প্রয়োজনীয় খুব আমার পক্ষে বলা উচিত। সেটা হচ্ছে, আমি অসম্ভব জনপ্রিয় কিছু নেই, আমার থেকে প্রচুর জনপ্রিয়, তথাকথিত জনপ্রিয়। আমি তো আজকাল শুনি নাকি এক একটা বই লিখে মানে এডিশনের পর এডিশন বাংলায় হচ্ছে, খুব ভালো, এটা আনন্দের কথা, বাংলায় বইয়ের এডিশন পর হওয়া খুব ভালো, ফলে অসংখ্য জনপ্রিয়। আমার কাছে জনপ্রিয় সংজ্ঞাটা একটু অন্যরকম। আমার কাছে জনপ্রিয় সংজ্ঞাটা, জনপ্রিয় শব্দটার, একজন শিল্পীর জনপ্রিয়তার নিরিখটা ঠিক সংখ্যা দিয়ে হয় না, শুধু লেখক না, সকলের ক্ষেত্রে তাই বলছি। সেটা কিন্তু কতজন প্রিয়, আমার কাছে যদি 5 জন প্রিয় পাঠক আমার থাকে, তারা যদি আমার পাঠক হয়, আমার কাছে সেটাই। আমাকে যদি ছেড়ে না চলে যায়, আমি শ্রমিক ঘোষ পড়ার পর, আমি যদি বা সাদিক হোসেন পড়ার পর, বা অম্লান কুসুম পড়ার পর, বা যারা আমি অনেক নাম, আমি অনেকের নাম বলছি না সময় প্রয়োজনে, আমি তরুণ লেখক দু একজনের বললাম, আরো অনেকে আছে। এই আজকে আমাদের এই আজকাল সায়ন্তনী ভট্টাচার্যের লেখা পড়ে, সব যাদের পড়ার পর যদি আমার মনে হয় যে আমি ওইটুকু পাঠক আমরা ওই কজনই পেয়েছি, সেইটাই তো অনেক জনপ্রিয়। তো সেটাই, পাঠক সেরকম পাঠক, ঠিক মতো পাঠক পেলে কোনো অসুবিধা হয় না। আর জনপ্রিয়তার সঙ্গে লেখালেখির কোনো সম্পর্কই নেই, কোনো কিছুরই নেই। জনপ্রিয় অনেক বড় বড় লেখক আছেন, অনেক বড় বড় মানে কৃতি মানুষ আছেন, সৃষ্টিশীল মানুষ আছেন, যাদের প্রচন্ড, যারা জনপ্রিয় যদি বাধা দেয় শিল্পে, তাহলে রবীন্দ্র রচনাবলীটি ধরে ফেলে দিতে হয়, পুরো চার্লি চ্যাপলিনটি ধরে বাদ দিয়ে দিতে হয় জীবন থেকে। এদের মতো জনপ্রিয় আর কে আছে? অত ওগুলো কোনো কথাই না। যেমন জনপ্রিয় নিয়ে নাচারও কিছু নেই, সে মানুষ পড়লে পড়বে, ভালো হলে বলবে, না বললে না বলবে, তেমনি কান্দাকাটিরও কিছু নেই, দুটোর একটা কিচ্ছু নেই। আমি যা লিখছি, আমার থেকে প্রচুর ভালো ভালো লেখক আছেন শ্রমিক। আমি বারবার যে তোমাদের জেনারেশনের নাম বললাম, কয়েকজন, এরকম আমি 10 জন আছেন যাদের নাম বলিনি, পরের কোন ইন্টারভিউ কাউকে বলবো হয়তো, তারা প্রচন্ড অনেক লেখা ভালো পড়েন, অনেকে ভালো লেখা আমার কাছে আপনি আসেও না। ফলে সবটা সমান, ও নিয়ে কোনো লেখার মান হয় না। আর অথার্স পোর্শন এক লাইনে বলিনি, আমার প্রত্যেকটা চরিত্রের মধ্যে আমি লুকিয়ে থাকি, তা আমার আর নিজের আলাদা করে কিছু বলার দরকার হয় না। সব চরিত্র যখন লিখে, আমারই তো চরিত্র।
একটা ছোট্ট প্রশ্ন আছে সৌমিত্রদা, একটু অনুমতি নিয়ে নিচ্ছি। একজন পাঠক একটা প্রশ্ন হ্যাঁ, করেছেন, তিনি লেখা যে অগ্নি মুখোপাধ্যায় প্রশ্ন করুন। গল্প লেখার সময় অনেক সময় শব্দ সংখ্যা এমন জায়গায় পৌঁছয় যে পাঠাতে সমস্যা হয়, মানে অনেক সময় যে লেখার যে শব্দ সীমা থাকে, তো এটা আবার কাটছাট করবারও সুযোগ পাই না, কি করব, এরকম একটা প্রশ্ন করছেন আপনাকে প্রশ্নটা। আপনি আপনি লেখককে ভাবতে হবে কিসের জন্য লিখছি, পাঠানোর জন্য লিখছি না লেখার জন্য লিখছি। যখন উনি বুঝতে পারবেন যে আমি লেখার জন্য লিখছি, তাহলে ঠিক লেখাটাও পাঠানোর মতো শব্দ সংখ্যার মধ্যে চলে আসবে। আগে লেখার জন্য লিখতে হবে, তারপর পাঠানোর জন্য। কেমন? আমার সুভাষিস চট্টোপাধ্যায় বলছেন নতুন লেখকদের উজ্জীবিত করার জন্য কোনো বার্তা দিন। আমাদের নতুন লেখকদের অনেকের কথাই বললেন প্রচেতদা, তবু যদি কিছু বলেন যারা এখন ভাবছে, লিখে আপনার মতোই ভাবছে যে তারা লেখালেখির সঙ্গেই থাকবে। যে বার্তা, যে ধমক উঠতে বসে যখনই দেখা হয় যে ধমক এবং বকাবকি আমি শ্রমিককে করি, সেই একটাই আমার বার্তা। আমার কোনো বার্তা নয়, আমার ধমক এবং বকাবকি। যদি তুমি মনে করো লিখতে পারো এবং লিখতে চাও, তাহলে তোমাকে লিখতে হবে নিয়মিত। এটা হচ্ছে আমার মনে হয়। এটা আমাকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছিলেন। উনি আমার পরম আত্মীয় ছিলেন, মানে একেবারে আমার প্রতিবেশী, কিন্তু আমাদের বিরাট পরিবারের মানুষ আমাদের। উনি বলেছিলেন, বাবা রোজ লিখতে বসো, যেমন করে পড়তে বসে মানুষ, বাবা রোজ পারো না পারো লেখার টেবিলে বসো। এইটা আমি আজও কোনোদিন ভুলিনি। আমি সকালে উঠে প্রথম লেখার টেবিলে বসি, প্রথম কাজ যাই থাকুক। অসংখ্য ধন্যবাদ প্রচেতদা। আরো অনেক প্রশ্ন ছিল, করা হলো না, আবার পরে বসা করা হবে। আচ্ছা, এই শ্রমিক এবার আমি বলি, এই যে আমরা মোটামুটি প্রচেতকে রাজি করিয়েছি, মানে প্রচেত হচ্ছে আমি যথেষ্ট বয়সে বড়, হ্যাঁ, এবং সাধারণ মানুষ একজন, লেখার ভক্ত। আমি প্রচেতকে রাজি করালাম, মানে প্রচেত তো কিছুতেই রাজি হবে না। একজন যে প্রশ্ন করলেন না যে আপনি এই রবি আজকালের এতগুলি সম্পাদকীয় দপ্তর সামনে কখন লেখেন, আমি বলবো যে কখন আপনি ইন্টারভিউ দিতে রাজি হন, আপনি সেটা বলুন। এই বহু মানে অনলাইন অফলাইন করার পরে আজকে যে পেলাম প্রচেতকে, এবং তোমার দৌলতে ভালো কিছু কথা জানতে পারলাম। আসলে প্রচেত একজন শক্তিমান আমার কাছেও মনে হয়। ও গল্পকার হিসেবে অনেক বেশি মানে মূল্যবান। ওর গল্প খুব দামি। মনে হয় যে এই শেষ হয়ে গেল কেন, এটাতে এর মধ্যে কিছু একটা ছিল। প্রচেতর লেখা হিন্দি, মারাঠি, উড়িয়া ভাষায় অনুবাদ হয়েছে। এটা আমাদের খুব গর্বের। এবং বাংলা ভাষার প্রধান প্রকাশনা সংস্থাগুলি ওর বই প্রকাশ করেছেন। আমরা প্রচেতর আরো দীর্ঘ লেখক জীবন, দীর্ঘ সময়, দীর্ঘ ভাবনা, দীর্ঘ চিন্তন কামনা করি, প্রার্থনা করি আরো বেশি লিখুক। কারণ শরীরের মধ্যে, মজ্জার মধ্যে লেখা আছে, বুঝতে পারছেন। এবং বললেন সন্দীপন চট্টোপাধ্যায় আমার খুব প্রিয় লেখক, আমার খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন। সন্দীপনদাকে আমি জানি, সন্দীপনদা প্রচেতর কথা বলতেন। আমার বাড়িতে খুবই আসতেন সন্দীপনদা, নিয়মিত আসতেন আমাদের বাড়িতে। আর যেখানে থাকতেন ওরা, আমি জানি, ক্ষেত্রবাবুর বাড়িতে গেছি আমি যখন ছাত্র, নীরেন্দা থাকতেন, পূর্ণেন্দুবর্তী থাকতেন প্রতিবেশীদের মধ্যে। নীরেন্দার যে কথাটা বলেছেন সে কথাটা আমার মনে হয় যে সকালে উঠে মানে নিয়ম করে লেখার টেবিলে বসতে, মানে আমি যেমন নিয়ম করে মানে সকালবেলা একটা জায়গায় মানে বসার চেষ্টা করি প্রতিদিন। তুমি জানো সেটা, শ্রমিক জানে, যেটা যে বসতে হবে, মানে পড়তে হওয়ার জন্য বসতে হবে, ওই নিয়ম করে বসে থাকতে হবে আর কি। মানে অবসর জীবন যাপনের পরে বসতে হয় একটা জায়গাতে, ইত্যাদি হতে হয় মানুষ। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই আমাদের এই আলোচনায় থাকার জন্য, এবং বেশি করে ধন্যবাদ জানাচ্ছি আনন্দবাজার ডিজিটালকে, এবিপি ডিজিটালকে এই অনুষ্ঠানটিতে আমাদের সঙ্গ দেওয়ার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। প্রভা খৈতান ফাউন্ডেশনের একটি উদ্যোগ, আখর সমস্ত ভাষায় কাজ করে থাকে, সমস্ত ভাষার মানুষদের দিয়ে কাজ করে থাকে। এবং এখানে খুবই মানে রিসেন্টলি এই আখরের বিভিন্ন উদ্যোগে বিভিন্ন ভাষাতে শশী তারুর, জাভেদ আখতার থেকে শুরু করে প্রধান কবি লেখকরা, যেমন কেদারনাথ সিং চলে গেছেন, কিন্তু কেদারনাথ সিং পার্টিসিপেট করেছেন। আমাদের ডক্টর রাও, সাহিত্য একাডেমির সচিব, তিনি পার্টিসিপেট করেছেন। গিরিধারী রাও করেছেন, হিন্দি ভাষার অন্যতম প্রধান কবি। এই যে আমরা যে উদ্যোগটা আখর নিয়েছি যে এটা, এবং প্রভা খৈতান নিজে ব্যক্তিগতভাবে একজন বিদুষী মহিলা ছিলেন। তিনি যাবার আগে তার লেখা আমরা সবাই অনুবাদ লেখা পাই, যাবার আগে ট্রাস্টটি তৈরি করে গেছেন বলে আমরা এই কাজটি এখন করতে পারছি।
আমি প্রভা খৈতান ফাউন্ডেশন আখরের কাছে কৃতজ্ঞ প্রচেত গুপ্তর কাছে এবং আমার নবীন লেখক বন্ধু শ্রমিক ঘোষের কাছে। শ্রমিক যে বইটা কথা প্রচেত বললো, সেই বইটা আমি কিছুদিন আগে পড়ে শেষ করেছি। লুসিকে যে কথা বলা হয়নি, হ্যাঁ লুসিকে যে কথা বলা হয়নি, যার খানিকটাও প্রচেততাকে বললো এখন। হ্যাঁ আমি সৌমিত্রদাকেও যে কথা বলা হয়নি, বলবে করে আমাকে কিছু কথা আটকে রেখে দিয়েছে। যে কি ভালো গল্পের বই এটা, এই সুযোগে বলে নি যে আধুনিক ছেলেরা কিরকম লিখছে, যদিও আধুনিক অনেকদিন থেকে লিখছে, কিন্তু তার একটা প্রকৃষ্ট নিদর্শন আরো অনেক বই আছে অনেকের, কিন্তু এটিও সেই, যেহেতু শ্রমিক সামনে আছে, শ্রমিকের প্রশংসাই আমি করছি। সামনে প্রশংসা করা দরকার, মানুষের বলে না সামনে কোনো একটা ভুল তথ্য, এই যে আমি শুনলাম এত প্রশংসা, সব সত্য না হোক শুনলাম তো, কিন্তু শ্রমিকটা সত্য যে খুব ভালো গল্পের বই, খুব ভালো গল্পের বই। অসংখ্য ধন্যবাদ প্রচুর, প্রণাম নেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অতিমারি থেকে দূরে থাকবেন। আমাদের আরো ভালো দিন আসছে, এই আসবে আশ্বাস প্রত্যাশা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। বলে রাখি, এই অনুষ্ঠানটি কিছুক্ষণ পরে আপনারা পূর্ব পশ্চিমের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, ফেসবুক চ্যানেলেও এটা থাকবে। মনে রাখবেন, পূর্ব পশ্চিমের ইউটিউব চ্যানেল, পূর্ব পশ্চিমের ফেসবুক চ্যানেল। ধন্যবাদ। আবার ইন্টারভিউতে আসবো, আবার ইন্টারভিউ, সৌমিত্রদা ডাকলেই আসবো, সৌমিত্রদা ডাকলেই আসবো, কথা দিয়ে গেলাম। টাটা, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। पधारो हमारे देश, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। बरसने लागी बदरिया, रूम झूम के बरसने लागी बदरिया, रूम झूम के, रूम झूम के बरसने लागी बदरिया, रूम झूम के बरसने लागी। तोरे नैना की लागी कटार सजनी, चैन पावे ना मनवा मार सजनी, चैन पावे न मनवा मार सजनी। तोर नैना नैना रे, तोर नैना की लागी कटार सजनी। pani sa pani sa re ga re sa re ba ga re ga re sa ni sa ni pa ba ga re sa sa ni pa ba ga re sa sa ni